কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সৌদি ভিসা না পাওয়ার কারণ জানে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ভোগান্তি ভিসা প্রত্যাশীদের, মন্ত্রণালয়ের গাফিলতিকে দুষছে বায়রা। পুলিশি চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবিতে চট্টগ্রামে চলছে একদিনের পরিবহন ধর্মঘট। ঢাকা সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একই বর্ষের ফল দুইবার প্রকাশ করায় দেখা দিয়েছে জটিলতা, ভুল স্বীকার কর্তৃপক্ষের। আবারও মূল্যায়নের দাবি খারাপ ফলধারীদের। দেশের 3টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এ আগ্রহ নেই কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের, অবকাঠামো উন্নয়নের দাবি সিবিএ নেতাদের। আয়টার রিপোর্টের অপেক্ষায় মন্ত্রণালয়। এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে সংকটে কক্সবাজারের স্থানীয়রা। নতুন করে আর কোনো অনুপ্রবেশ চায় না তারা, সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো উদ্ঘাটন হয়নি কি কারণে শ্রমিক ভিসা দিচ্ছে না সৌদি দূতাবাস। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার অভিযোগ, চুক্তিতে মোট শ্রমিকের 25% নারী পাঠানোর কথা উল্লেখ না থাকলেও হঠাৎই শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। এদিকে 1 ডিসেম্বর অনুষ্ঠেয় বৈঠকে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বিগত কয়েক সপ্তাহ যাবৎ সৌদি দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীদের দীর্ঘ লাইন হলেও ভিসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বেশিরভাগই। এর কারণ অনেকেই জানেন না। তবে রিক্রুটিং এজেন্সিগুলোকে ভিসা না দেওয়ার অভিযোগ থাকলেও কেউ কেউ জানান শর্ত মেনে আবেদন করলে সীমিত সংখ্যক ভিসা পাওয়া যাচ্ছে, যদিও শর্ত মানার সক্ষমতা নেই বেশিরভাগ এজেন্সিগুলোর। 18 দিন ধরে খালি ঘুরাইতেছে, আজকে বলে যে তোমার ভিসা কালকে দিতেছে আয়ো, বইয়ের মতো ঘুরাইতেছে। 3 সপ্তাহ থেকে এই নিয়ে বই জমা করতে আমাদের খুব সমস্যা হচ্ছে, কারণ দেখা গেছে অনেক ট্রাভেল সেলে মহিলা লাইসেন্স নেই। এদিকে দীর্ঘ 7 বছর পর সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় আশার সঞ্চার হলেও হঠাৎ কেন ভিসা নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে তার কারণ এখনো জানে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে আগামী 1 ডিসেম্বর দেশটির দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে এর কারণ জানতে চাওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের উদ্বেগের কথা সৌদি কর্তৃপক্ষকে জানাবার একটা ব্যবস্থা নিয়েছি আমরা। নন ডোমেস্টিক কাজের ক্ষেত্রে এরকম কোন রকমের আপনার কোটার কথা কোথাও উল্লেখ করা নেই। তো এটা কেন আসছে, কিভাবে আসছে, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে। এটা খুবই তাড়াতাড়ি 1 তারিখে বোধহয় এরকম একটা ডেট সেট হয়েছে, 1 তারিখে আমরা আলোচনা করব। বিষয়টি নিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার অভিযোগ, বাংলাদেশের সঙ্গে চুক্তিতে যেসব কথা উল্লেখ নেই আচমকা সেসব শর্ত জুড়ে দিচ্ছে সৌদি দূতাবাস। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের ঢিলেমি রয়েছে বলেও মনে করেন তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরাসরি ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট না চেয়ে একটা চিঠি দিলেও পারতো, তোমরা এই কাজটা করো না, তোমরা ওনাদেরকে ভিসা দিয়ে দাও। প্রথম দিকে তারা বলেছে যে মেয়ের লাইসেন্স না থাকলে হবে না, এরপরে আমাদের এনলিস্টমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছিল, এরপরে আমাদের লাইসেন্স রিনিউ নিয়ে প্রবলেম হচ্ছিল যে রিনিউ না থাকা পর্যন্ত 6 মাস আগে রিনিউ না থাকলে দিবে না। এখন 25% মেয়ে নিয়ে প্রবলেম হচ্ছে। তবে অচিরেই এসব সমস্যার সমাধান হবে এবং 2017 সালে সারা বিশ্বে অন্তত 10 লক্ষ শ্রমিক পাঠাতে পারবে বলে আশা প্রকাশ করা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশে নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ চান না কক্সবাজারের স্থানীয়রা। সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বাড়ানোর পাশাপাশি কঠোর নজরদারির দাবি তাদের। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড বলছে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে তারা। সুজাতুন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের সহিংসতার পরিপ্রেক্ষিতে রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই রাতের আধারে সীমান্তের নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। এসব রোহিঙ্গা আশ্রয় নিচ্ছে পাহাড়ি কিংবা অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পগুলোতে। ফলে নতুন করে এদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় শঙ্কিত কক্সবাজারের স্থানীয়রা। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতেও আরো বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ার অপেক্ষায় রয়েছে। অনেকে রাতের আধারে ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। রোহিঙ্গারা বিগত সময়ে রামু বৌদ্ধ মন্দিরে হামলা সহ এবং কুতুবপালম শরণার্থী ক্যাম্পের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে এরা আনসারদের অস্ত্র লুট করেছে। আমরা কোনোভাবেই রোহিঙ্গারা বাংলাদেশে আসুক এটা আমরা চাই না। রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা দেশের জন্য হুমকি বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাবেক নেতা।
অনুপ্রবেশের সাথে সাথে সশস্ত্র গোষ্ঠীও আমাদের এখানে প্রবেশ করবে, যাতে করে আমাদের সার্বভৌমত্বর উপর আঘাত আসতে পারে, সন্ত্রাসী কর্মকর্তা তৎপরতা বৃদ্ধি পেতে পারে, যার জন্য অনুপ্রবেশ ঠেকাতে সরকারকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ দিতে হবে। তবে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড বলছে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে তারা। নাফ নদীতে আমাদের যে বাংলাদেশের সাইডটাতে সেখানে কোস্টগার্ডের পক্ষ থেকে আমরা টহল জোরদার করেছি, যেন কোনো ক্রমে অনুপ্রবেশ অবৈধভাবে অনুপ্রবেশ না হয়। আমাদের যে স্ট্যান্ড 2012 সালে ছিল, আমাদের বর্তমান 2016 সালেও একই স্ট্যান্ড থাকবে। আমাদের সরকারিভাবে আমাদেরকে সেই রকম নির্দেশনা আছে যে বাংলাদেশে আসলে কোনো অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত দুটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে 32,000। এছাড়াও বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়ে থাকে এর বাইরে প্রায় 5 লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ সহ সমমনা দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার্ড। গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের অভ্যন্তরের পরিস্থিতি জানতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারের চালানো নির্যাতনের ফলে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে রোহিঙ্গাদের। সীমান্ত দিয়ে বিজিবির কড়া নজরদারিকে উপেক্ষা করে প্রাণ বাঁচাতে প্রায় প্রতিদিনই এদেশে ঢুকছে শত শত রোহিঙ্গা। প্রতিবেশী দেশে মানবাধিকার এবং নিজেদের শরণার্থী সমস্যা সমাধানে এর মধ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের। বর্তমান অবস্থার আমরা আনুষ্ঠানিক স্বচ্ছ তদন্ত চাই। আমরা জানতে চাই মিয়ানমারের ভেতরে আসলে কি হচ্ছে। মিয়ানমারের সরকার যাতে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেয় সে ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করছি। বাংলাদেশ সরকার যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা তাতে জাতিসংঘের সাথে একযোগে কাজ করতে চাই। অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধর্ম, জাত কিংবা দেশ বিবেচনায় সিদ্ধান্ত নেয় না উল্লেখ করে বার্নিকার্ড বলেন, নতুন সরকার গঠনের পর বাংলাদেশি অভিবাসীদের আলাদা করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই সময় তিনি কথা বলেন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের বিষয়েও। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি কোনো প্রশ্নবোধক নির্বাচন চান না। আগামী দিনে একটি স্বচ্ছ, শক্তিশালী ও নির্দলীয় নির্বাচন কমিশন গঠনই হবে সেটার প্রথম পদক্ষেপ। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধু দেশগুলো চায় এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যাতে আগামীতে সবার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায়, একই সাথে প্রত্যেকটি ভোট গণনা করা হয়। হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় নিজের সন্তুষ্টির কথা জানালেও এই ব্যবস্থা অব্যাহত রাখার উপর জোর দেন তিনি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, 11 বছরের শেষ হয়নি চট্টগ্রামে আদালত ভবনে পুলিশের উপর আত্মঘাতী বোমা হামলার বিচার। সাক্ষ্য গ্রহণ বন্ধ হয়ে যাওয়ার মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। পানি সংকট মোকাবেলায় সব দেশকে অভিজ্ঞতা, কারিগরি জ্ঞান বিনিময়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি ব্যবস্থাপনায় গ্লোবাল ফান্ড গঠন এখন সময়ের দাবি। সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ওয়াটার সামিট 2016 এর উদ্বোধনী পর্বে 7 দফা প্রস্তাবনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। পানি বিষয়ক ওই সম্মেলনে বিশ্ব নেতাদের পাশাপাশি রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পানির উৎসগুলো চিহ্নিত করা জরুরি। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লুৎফর রহমান বাবু। বুদাপেস্ট ওয়াটার সামিট 2016-তে যোগ দিতে হাঙ্গেরির মিলেনিয়ার্স পার্কে বেলা 11টায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ব নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন শেখ হাসিনা। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে পানি নিশ্চিত নিরাপত্তার জন্য 7 দফা তুলে ধরেন। Water should be the integral part of any development endeavor at national, regional and global level. Millions of people around the world face difficulties to access safe drinking water and basic sanitation. পানির নিশ্চিত নিরাপত্তায় মানুষের জীবনমান আরো উন্নতি করবে উল্লেখ করে তিনি বলেন, এই লক্ষ্যে বাংলাদেশ সরকার সকলকে সহযোগিতা করবে। We need to share with each other our lighthouse initiatives to further develop our knowledge,
capacity, skill, and technique in terms of development and efficient use of water resources. জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়নের ফলে পানি নিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছে তাতে বিবাদ এবং সংঘাত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এজন্য পানির সংরক্ষণ এবং সদ্ব্যবহার করা সকলের প্রয়োজন। হাঙ্গেরি বুদাপেস্টের বিশ্ব পানি সম্মেলন কেন্দ্র থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। পানির যথার্থ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়োনোস আদের। গতকাল বিকেলে হাঙ্গেরির বুদাপেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেন তিনি। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপের কথা তুলে ধরেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, বৈঠকে জলবায়ু প্রভাব মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হুমকির মুখে থাকা এই জনগোষ্ঠীর জন্য ইতোমধ্যে সরকার নিজস্ব তহবিল গঠন করেছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলো পরিদর্শনের জন্য ইয়োনুস আদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী, LGRD মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। Each day, hundreds of children are dying needlessly from preventable diseases resulting. ভেজাল প্যারাসিটামল খেয়ে শিশু মৃত্যুর মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের 5 আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ আদালতের বিচারক এবং আতর রহমান এই রায় দেন। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে বলে আদালত পর্যবেক্ষণ তুলে ধরেন। সাদিকুর রহমানের রিপোর্ট। রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ পানে 2009 সালে সারা দেশে 28 শিশুর মৃত্যু হয়। ওই বছরের 10 আগস্ট ভেজাল ওষুধ তৈরির অভিযোগে ড্রাগ কোর্টে মামলা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। রিড ফার্মার প্যারাসিটামলে বিষাক্ত উপাদান থাকার ফলে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে বলা হলেও তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলেন, শুধুমাত্র নিম্নমানের ওষুধ তৈরি করা হয়েছিল এবং তাতে কোনো বিষাক্ত উপাদান ছিল না। তবে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, বাদী ও তদন্ত কর্মকর্তা সঠিক নিয়ম মেনে জব্দ তালিকা ও পরীক্ষার প্রতিবেদন জমা দেননি। যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এই মামলায় তাদের অযোগ্যতা ও অদক্ষতা প্রমাণিত হয়েছে। শুধু ওষুধের গায়ে লেবেল ছিল রিড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাট বিজ্ঞ আদালত মনে করেন বা বলেছেন রায়ের মধ্যে এই আলামত যে রিড ফার্মা লিমিটেডের প্রস্তুতকৃত আলামত, সেটার কোনো প্রমাণ নাই এবং সেখান থেকে বা ওষুধ কোম্পানি থেকে বা কারখানা থেকে জব্দ করা হয়নি। এই মর্মে 3 মনে করে খালাস দিয়েছেন। পুরো রায়ের কপি পেলে আমরা বুঝতে পারবো যে এখানে কোথায় অযোগ্যতা বা অদক্ষতা ছিল। রায়ে সন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা যে আলামত সংগ্রহ করেছে তা রিড ফার্মার না হওয়ায় আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছে। রিড ফার্মার মালিকের বিরুদ্ধে যে মামলাটা আনয়ন করা হয়, সেই মামলায় এই ঔষধগুলা রিড ফার্মার কাছ থেকে উদ্ধার করা হয়নি। ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে এর আগে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের মালিক সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে বিসিআই ফার্মার 6 কর্মকর্তাকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2019 সাল থেকে এসএসসিতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া, পাবলিক পরীক্ষায় বিষয় কমানো এবং নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নের মান উন্নয়নে প্রশ্ন ব্যাংক তৈরির সুপারিশ করেছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। মাধ্যমিক শিক্ষা সহ দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে এসব সুপারিশ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্প্রতি শিক্ষাবিদদের নিয়ে দুদিনব্যাপী সেমিনার শেষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ও শিক্ষাবিদরা একথা জানান। জিপিএ 5 পাওয়ার পাশাপাশি বড় স্কোর করতে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। এছাড়া বইয়ের বোঝা ও বিষয়সমূহের অতিরিক্ত চাপে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের পরীক্ষা পদ্ধতি প্রণয়ন সহ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংস্কারে শিক্ষাবিদদের দেয়া সুপারিশমালা গ্রহণ ও তা বাস্তবায়নের কথা জানান শিক্ষামন্ত্রী। 2019 সালে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা যেতে পারে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা, কেরিয়ার শিক্ষা বিষয়গুলো পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে এই বিষয়গুলো বিদ্যালয় পর্যায়ে সম্পূর্ণভাবে ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনা যেতে পারে। এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের মান উন্নয়নের লক্ষ্যে আইটেম ব্যাংক
তৈরি করা যেতে পারে। সবগুলোকে ব্যবহার করে আমরা এই কাজগুলো করে যাব যাতে এটা বিশ্বমানের পর্যায়ে আমরা পৌঁছতে পারি। শিক্ষাবিদরা বলেন, এসব সুপারিশমালা বাস্তবায়ন হলে গাইড বই ও কোচিং সেন্টার বাণিজ্য কমে আসবে। পরীক্ষায় স্কোর বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ অপরিহার্য বলে জানান শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল। এমন একটা জায়গায় শিফট করতে পারি সো দ্যাট যারা আসলে জিপিএ 5 পাওয়ার যোগ্য তারা জিপিএ 5 পাবে। সেখানে আমরা আসলে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি যে জায়গাটাতে আমরা যদি বসাই মানদণ্ডটা, তখন যারা নাকি হয়তো মার্কস কম পেয়েছে কিন্তু জিপিএ 5 পাওয়ার যোগ্য তাদেরকে আমরা নিয়ে আসতে পারি। কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এই যে কোচিং বাণিজ্য এবং গাইড বইয়ের দৌরাত্ম্য এ দুটোই কমবে বলে আমরা আশা করছি। এদিকে বানান ভুল কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের কাছে বই আকর্ষণীয় ও সহজবোধ্য করতে বিশেষজ্ঞরাই বই লিখবেন বলে জানান শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। পাঠ্য বইয়ের কারণে ছেলেমেয়েরা আটকে যায়, বানান ভুল, অস্পষ্ট বহু রকম জিনিস থেকে যায়। ধরেন পাঠ্য বইকে যদি আমরা রমণীয় করে তুলতে পারি, মজাদার করে তুলতে পারি, তাহলে পরে তো সেই জন্য আমাদের ওখানে সিদ্ধান্ত হলো যে বিশেষজ্ঞরা লিখবেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশও করেন শিক্ষাবিদরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের নোটিশ ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফল 2 বার প্রকাশের কারণে দেখা দিয়েছে জটিলতা। প্রথমবার ফল প্রকাশের প্রায় 2 মাস পর হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ফলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বলছেন, সমন্বিত ফলে আংশিক ভুল থাকার কারণেই পরে তা সংশোধন করে প্রকাশ করা হয়েছে। এদিকে নতুন ফল প্রকাশে যেসব পরীক্ষার্থীর মান অবনমন হয়েছে, আগের ফল বহালের দাবি জানিয়েছেন তারা। শাফিন জাহিদের রিপোর্ট। গত 27 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2014 সালের চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হয়, যেখানে 318টি কলেজের 1,23,255 জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন 99,570 জন। প্রকাশ হওয়া এই ফলাফলে ত্রুটি রয়েছে এমন কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করেই গত 21 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগের ফল সরিয়ে নতুন ফলাফল বসিয়ে দেওয়া হয়। এর ফলে 34 জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পাশাপাশি প্রায় 9,000 পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন দেখা যায়, যেখানে প্রায় 4,000 শিক্ষার্থীর নম্বর প্রথমবারের চেয়ে কমে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও পূর্বের ফলাফল বহালের দাবিতে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। 2 মাস পরে সে রেজাল্ট কোনো নোটিশ ছাড়াই 21 তারিখে চেঞ্জ করে দিয়েছে, তারা নোটিশ দিচ্ছে 24 তারিখে। দীর্ঘ সেশন জটের ঘানি পার করে যে ছাত্ররা আজকে এই ফলাফলটা করলো, তার মধ্যে আপনি দেখবেন যে এখন এই ফলাফলটা পরিবর্তন আসলে যৌক্তিক কোনো কারণ নেই। বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেরা অ্যাপ্লাই করছে, সেখানে আমাদেরকে চিট ভাববে। জাতীয় বিশ্ববিদ্যালয় এমন ভুল স্বীকার করে বলছে, ফলাফল প্রস্তুতের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই যে ঘটনা হলো তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। এখন আমরা তো মানুষ, এবং মানুষ পথে কাজ করতে গেলে কখনো না কখনো এটাকে একবার 100% যে নিশ্চিত করতে পারলে তো ভালো, কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে। এই ঘটনায় এরই মধ্যে 3 কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সেই সাথে প্রো ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা দায়িত্ববান, সচেতন, এবং তারা বুঝবে যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এবং কর্তৃপক্ষ সততার সাথেই সে বিষয়টাকে হ্যান্ডেল করেছে। মান অবনয়ন অথবা অকৃতকার্য হয়েছে এমন কোন শিক্ষার্থী চাইলেই মান উন্নয়নের জন্য আবারও পরীক্ষা দিতে পারবেন বলেও জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই সাথে ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা আর না ঘটে সেজন্য আরো সতর্ক থাকবে বলেও জানান তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদে আরো থাকছে, টানা তৃতীয়বারের মতো এশিয়ান হকি ফেডারেশন কাপ জিতে দেশে ফিরল জাতীয় দল। বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনায় এশিয়া কাপের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। শাহজালাল সহ দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিমানের আরএফপি আহ্বানের পর পার হয়ে গেছে 9 মাস। কিন্তু ইন্টারন্যাশনাল এয়ার ট্রাফিক অ্যাসোসিয়েশন আইটার পরামর্শক নিয়োগ ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, আইটার রিপোর্টের ভিত্তিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিমানের সিবিএ নেতাদের দাবি, অবকাঠামো উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিং এ আগ্রহী হবে না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
বাংলাদেশ বিমানের অব্যবস্থাপনা, অদক্ষতা ও নানা অনিয়মের অভিযোগে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য দক্ষ অপারেটর নিয়োগে বেশ কয়েকবার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, কিন্তু নানা জটিলতা এবং বাংলাদেশ বিমানের সিবিএ নেতাদের আন্দোলনে তা সফল হয়নি। গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর আবার আলোচনায় আসে গ্রাউন্ড হ্যান্ডলিং। এরপর শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার জন্য গত মার্চে আরএফপি আহ্বান করে বাংলাদেশ বিমান। এ বিষয়ে আয়টার পরামর্শ কাজ শুরু করেছে জানালেও কবে প্রতিবেদন দিবে তা বলতে পারেনি বিমানমন্ত্রী। বিমান পরবর্তীকালে আমাদের জানিয়েছে ইভ্যালুয়েট করার মতন যে দক্ষতা বা যোগ্যতা এটা নেই, এই জন্য তারা আয়াটা কনসালটেন্ট চেয়েছে, তারা এসছেন এবং তারা তাদের কাজ শুরু করেছে। প্রাইম মিনিস্টার যাচ্ছেন যত দ্রুত এটা হয় জয়েন্ট ভেঞ্চার, কিন্তু আয়াটা কি বলবে, কতখানি বলবে সেটা আমরা জানি না। বিমানের সিবিএ নেতাদের দাবি প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি কেনা হলে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জয়েন্ট ভেঞ্চারের প্রয়োজন নেই, আগে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করতে হবে। আমরা সবসময় বলে আসছি যে আমরা গ্রাউন্ড হ্যান্ডলিং দিতে সক্ষমতা আমাদের আছে, দরকার পর্যাপ্ত জনবল এবং ইকুইপমেন্ট। এয়ারপোর্টের যে অবকাঠামোগত ব্যবস্থাটা এটা উন্নতি না করলে খুব সম্ভাবনা কম থাকবে যে বিদেশি যারা বিনিয়োগকারী তারা আসবে। তবে এই বিশ্লেষক বলছেন বিমানবন্দরের সেবার মান উন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং বেসরকারি খাতে ছেড়ে দেওয়া জরুরি। কার্গোর আপনি হ্যান্ডলিং এ দেখেছেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ থেকে তাদের আপত্তি এসছে এর সেফটির ব্যাপারে, এবং আমাদের ব্যবসায়ীদেরও অনেক দিনের কমপ্লেইন যেগুলোতে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এগুলো আধুনিকায়নের জন্য কম্পিটিশন স্পিরিট আনতে হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার মনোপলি দিয়ে কখনোই এগুলো বেশি দূর আগানো যায় না। গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বছরে প্রায় 500 কোটি টাকা আয় হয় বাংলাদেশ বিমানের। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। শুধু সাক্ষী না আসায় দীর্ঘ 11 বছরও শেষ হয়নি চট্টগ্রামে আদালত ভবনে পুলিশের উপর আত্মঘাতী বোমা হামলার বিচার। 9 বছরের সাক্ষ্য দিয়েছেন মাত্র 28 জন। 2 বছর ধরে সাক্ষ্য গ্রহণও বন্ধ রয়েছে। এই অবস্থায় চাঞ্চল্যকর এ মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে এ ঘটনার বিচারের আশায় দিন কাটছে জঙ্গি হামলায় আহত পুলিশ সদস্যদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 2005 সালের 29 নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন এক পুলিশ সহ 2 জন। বহুল আলোচিত এই হামলার ঘটনায় আহতদের অধিকাংশ ছিলেন পুলিশ। মামলাও করা হয় পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় স্প্লিন্টারের যন্ত্রণায় কাতর পুলিশ সদস্যরা এখনো দিন গুনছেন বিচারের আশায়। দীর্ঘ 11টি বছর যে আমরা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, তা আমাদের একটা চাওয়া ছিল, সেটা হলো যে 2 চোখে যদি বেঁচে থাকার পরে যদি দেখে যেতে পারতাম যে বিচারটা কি হলো। আমার একটাই আশা যে এর বিচার, সুষ্ঠু বিচার যদি এখনো দেখে যেতে পারতাম, এটাই মনে সান্ত্বনা নিয়ে। কিন্তু রহস্যজনক কারণে গত 2 বছরে এই মামলায় একজন সাক্ষীরও সাক্ষ্য গ্রহণ হয়নি। 2007 সালের 6 নভেম্বর থেকে শুরু করে 2014 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত 8 বছরে 77 জনের মধ্যে মাত্র 28 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীর প্রতি বারবার প্রসেস দেওয়া হচ্ছে, আদালত থেকে যথানিয়মে সাক্ষীদের প্রতি ওয়ারেন্ট দেওয়া হচ্ছে। যারা সাক্ষী আনবেন তারা সাক্ষী আনতে ব্যর্থ হচ্ছেন বলেই আদালতে সাক্ষী আসছেন না। সাক্ষী আনতে না পারার ব্যাপারে পুলিশকে দায়ী করা হলো। আদালতে পুলিশের প্রসিকিউশন শাখার এই শীর্ষ কর্মকর্তা দিলেন কিছুটা ভিন্ন তথ্য। এই মামলাটি আগে অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতে এটা বিচারাধীন ছিল। ম্যাডাম দীর্ঘদিন হয়তো ছুটির থাকার কারণে কিছু কিছু সাক্ষী আসলেও ওই সাক্ষী গ্রহণ হয় নাই। আর থেকে কোর্ট থেকে নিয়মিত হয়তো সমন ওয়ারেন্ট হতো সাক্ষীদের প্রতি ইস্যু হয় নাই। বুধবার এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ রয়েছে। ইতিমধ্যে 3 সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য সমন ইস্যু করেছেন আদালত। আর মামলার 2 আসামির মধ্যে জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ কারাগারে থাকলেও অপর আসামি বোমা মিজান 2 বছর আগে ময়মনসিংহে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাস ট্রাকের আলাদা টার্মিনাল নির্মাণ, পুলিশি চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের কারণে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে রওনা হয়েও অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে।
রাস্তাঘাটে যে ধরনের মানে অত্যাচার চলতেছে, পুলিশের চাঁদাবাজি এবং টার্মিনালের যে অবস্থা, ওই বিধেতে আমরা সবাই মিলে এই ধর্মঘট ডাকা হয়েছে। তো আজকে যেহেতু আপনার পরিবহন ধর্মঘট চলছে, সেজন্য রাস্তাঘাট খালি, আমাদের যাত্রী আসলেও এটাকে আমাকে ফেরত দিতে হচ্ছে। সকাল 6টায় বেরিয়েছি চকরিয়া যাওয়ার জন্য, কোনো বাসই যায় না। ঢাকা থেকে এসে সেটা কাজে, এখানে এসে দেখলাম যে পরিবহন ধর্মঘট চলতেছে। তো ইমার্জেন্সি কাজে যে কেউ ঢাকা যেতে চায় সে যেতে পারতেছে না। কলেজে যাওয়ার জন্য সকালে যখন আশা নিয়ে বের হলাম, এসে এখন আমি কলেজে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। এই মুহূর্তে নগরীর বহদ্দারহাট মোড়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনালে। আজকে কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে কিন্তু চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। সেক্ষেত্রে 9 দফা দাবিতে কিন্তু তারা এই পরিবহন ধর্মঘট ডেকেছে। তো সেক্ষেত্রে আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন আসলে যে টার্মিনালগুলো রয়েছে নগরীতে, বাস টার্মিনাল, সেখানে গিয়েছি। সকাল থেকে কিন্তু একটি বাসও কিন্তু নগরী থেকে বা দেশে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যায়নি, বা কোনো বাসও কিন্তু এখানে আসেনি। সেখান থেকে অনেকটা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে এই পরিবহন ধর্মঘট পালন করছে যারা রয়েছেন। আর এখানে যে 9টি দফা রয়েছে, এর মধ্যে প্রধান যে দফাগুলো রয়েছে সেগুলো হচ্ছে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে বাস, ট্রাক বা প্রাইম ওভার লরি যেগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা বাস টার্মিনাল নির্মাণ করার জন্য। তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ বা বন্দর কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু বাস টার্মিনাল নির্মাণ করা হয়নি। আর সে কারণেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা বা কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের চাঁদাবাজির একটি অভিযোগও তারা করেছে, এবং চাঁদাবাজির কারণে তাদেরকে অনেকটা অতিষ্ঠ হয়ে এই ধর্মঘটের পথ বেছে নিতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা সড়ক পরিবহনের যারা মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে তারা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। এছাড়া চট্টগ্রামে যে অটো রিকশা বা অটো টেম্পু রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা কোনো পার্কিং নেই। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পার্কিং না করার জন্য বারবার জরিমানা করা হয়। এইসব জরিমানা বা ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আজকে চট্টগ্রামে 24 ঘন্টার সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত পরিবহনের ধর্মঘটের ডাক দিয়েছে। তো আমরা সেক্ষেত্রে দেখেছি নগরী থেকে যেমন বৃহত্তর চট্টগ্রামের উদ্দেশ্যে বা অন্যান্য পুরো সারা দেশের উদ্দেশ্যে যেমন কোনো গাড়ি এখান থেকে ছেড়ে যায়নি, তেমনি ঢাকার গাড়ির কথা বললে আমরা ঢাকার বাস কাউন্টারগুলোতে গিয়েছিলাম, সকাল থেকে কিন্তু কোনো বাসই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এছাড়া নগরীর যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে। আর যারা ধর্মঘট ডেকেছে শ্রমিক মালিক পক্ষ কিন্তু এই বহদ্দারহাট বাস টার্মিনালে অবস্থান করছেন, তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে যারা ধর্মঘট না মেনে বাস চালাচ্ছে তাদেরকে কিন্তু তারা বাধা দিচ্ছে, সেক্ষেত্রে কোনো বাসই চালাতে দিচ্ছেন না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। সাথীলা, রওশন এরশাদের বিরুদ্ধে এরশাদের মামলা প্রত্যাহারে ভূমিকা না রাখার অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা। গতকাল দুপুরে জাতীয় পার্টির যৌথ সভায় দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ বক্তব্য দিতে গেলে উত্তেজিত হয়ে ওঠেন নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন রওশনের এমন প্রতিশ্রুতিতে নেতাকর্মীরা শান্ত হন। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে সোমবার এরশাদের ডাকা যৌথ সভায় যোগ দেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তবে বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। দলের শক্ত অবস্থান না থাকায় ক্ষমতার মোহ হিসেবে ব্যবহৃত হতে হয় জাতীয় পার্টিকে। রওশনের এমন মন্তব্যের পরপরই নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের পাল্টা অভিযোগ, এরশাদের মামলা প্রত্যাহারে কোনো ভূমিকাই রাখেননি রওশন। আমার কথা শোনো না কেন, শুনতে পারলে না। দলের শীর্ষ নেতারা দফায় দফায় তাদের থামাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে রওশন আশ্বাস দেন এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন। আমি এবার সংসদে এটা নিয়ে কথা বলবো। আপনার থেকে বেশি কষ্ট আমরা পাচ্ছি, তাই না? আপনাদের তো চেয়ারম্যান আর আমরা উনি স্বামী। রওশন দাবি করেন এর আগেও বেশ কয়েকবার মামলা প্রত্যাহারে কথা বলেছেন তিনি। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জমি দখলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে গত দুদিন ধরে নিখোঁজ জুয়েল চন্দ্র দাস নামে এক ঠিকাদার। পরিবারের অভিযোগ, গত রোববার সাভারের বড়দেশী এলাকায় নিজ কর্মস্থলে যান জুয়েল। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, দু গ্রুপের সংঘর্ষের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় নদীতে পড়ে যেতে দেখেছেন তারা। তবে জুয়েল কিনা তা নিশ্চিত নন। এদিকে নিখোঁজের ঘটনা প্রশাসনকে জানানোর পরে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ পরিবারের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান হয়ে বুড়িগঙ্গা নদী পার হলেই সাভারের বরদেশি এলাকা। কয়েক বছর আগে প্রায় 1700 একর জমি নিয়ে এখানে তৈরি করা হয় সিলিকন সিটি নামে একটি আবাসন প্রকল্প। কিছুদিন আগে এর পাশেই স্থানীয় কিছু প্রভাবশালী তৈরি করেন ওয়েস্ট লেক নামে আরেকটি আবাসন প্রকল্প। এরপরই জমি দখল নিয়ে দুপক্ষের শুরু হয় বিরোধ। নিখোঁজ জুয়েল গত কয়েক বছর ধরেই সিলিকন সিটিতে ইট সরবরাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো কাজের প্রয়োজনে গত রোববারও এখানে আসেন তিনি। এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। প্রশাসনের পক্ষ থেকেও পরিবার পাচ্ছে না কোনো সহযোগিতা। তারপর যখন সে প্রাণটার জন্য লাভ দিছে, তখন ওই আরেক পক্ষের লোকের আইসা তাকে উপর ইট পাটকেল ছুটছে, গুলিও করা হয়েছে। তা সে নাকি আর উঠতে পারে না। থানায় গেছিলাম, যাওয়ার পরে থানায় নেই কেস নেই, থানায় বলছি, তারপরে ঠিক আছে নাম্বার টাম্বার রাখলো, আমরা দেখুন নেই। প্রত্যক্ষদর্শী ও সিলিকন সিটি কর্তৃপক্ষ জানায় রোববার হঠাৎ করেই তাদের উপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। একজনকে নদীতে পড়ে যেতে দেখলেও তিনি জুয়েল কিনা তাকেও বলতে পারে না। দুই পক্ষে মারামারি, মারামারিতে এখন ওই নদীতে একটা লোক ঝাঁপ দিছে আর কি, যে ওই লোকটা ডুবলো ভাসলো না, খালি ওইটাই আমরা খেয়াল করছি। 1 থেকে 200 লোক হবে, 20টা ট্রলারে করে এসে উল্টা পাল্টা গুলি, এর মধ্যে আমাদের 6 জনের গায়ে গুলি লাগছে। অভিযোগ এড়িয়ে প্রতিপক্ষ বলছে ভিন্ন কথা। যদি কোনো কিছু এরকম হয়ে যায়, আইনের ঊর্ধ্বে তো কেউই না আমরা, তাই না? সেটা তদন্তের সাপেক্ষে দেখা যাবে। এদিকে সোমবার বিকেল থেকে নিখোঁজ জুয়েলের লাশ উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে খোঁজাখুঁজি শুরু করেছে ফায়ার সার্ভিস। আমাদেরকে সংবাদ দেয় আজকে বিকাল 4টা বাজে, তারপরে আমরা এই জায়গায় এসে পৌঁছাই, আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সাভার থানা কর্তৃপক্ষ। মামলা হচ্ছে, মামলা তদন্ত চলতেছে, বক্তব্য কি এখন পরে, মামলা তদন্ত হচ্ছে, তদন্তের পরে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, সাভার। মুন্সিগঞ্জের গজারিয়ায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত রফিকুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, মাদক বিরোধী সংগঠনের হয়ে কাজ করার জন্য মাদক ব্যবসায়ীরা তার উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। গতকাল সন্ধ্যা 7টার দিকে উপজেলা পরিষদে কাজ শেষে বাড়ি ফেরার পথে ভাটেরচর এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা রফিকুল ইসলামের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রফিকুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শহীদুল্লাহ নামে একজনকে আটক করেছে পুলিশ। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং এন্টি ড্রাগ সোসাইটির গজারিয়া উপজেলার উপদেষ্টা। 5 দিন আগে শহীদুল্লাহর ছোট ছেলে মাদক সহকারে যাত্রাবাড়ি থানায় ধরা পড়ে। তো শহীদুল্লাহতে ক্ষিপ্ত হয়ে সে ভাবতে থাকে যে আমার বাবা রফিকুল ইসলাম বীর প্রতীক, যেহেতু সে এন্টি ড্রাগ সোসাইটির উপদেষ্টা, সে এই কারসাজি করাইছে এন্টি ড্রাগ সোসাইটির ছেলেপুলেদের দিয়া। সেই জন্য আজকে সন্ধ্যাবেলা শহীদুল্লাহর 5 ছেলেদের নিয়ে, শহীদুল্লাহর বোন জামাই আরেক শহীদুল্লাহ, তার 2 ছেলের নিয়ে, আশেদ আলী, আবার শফির ছেলে, তারা সকলে মিলে আমার বাবার উপর অতর্কিত হামলা চালায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে নিজের অবস্থান পাল্টেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সুষ্ঠু নির্বাচনের সাথে প্রয়োজনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। এদিকে বিষয়টিকে আইভীর নির্বাচনী বৈতরণী পার হওয়ার নতুন কৌশল হিসেবে দেখছেন বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন। তবে সুষ্ঠু নির্বাচন হলে উভয় প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদী। রাশেদ লিমনের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের পর থেকেই বিরোধী দলগুলো দাবি করে আসছিল সেনা মোতায়েনের। সবশেষ যাচাই বাছাইয়ের শেষ দিন রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মেয়র প্রার্থীদের মতবিনিময়ে ঘুরে ফিরে আসে বিষয়টি। এক্ষেত্রে বরাবরই সেনা মোতায়েনের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এবার নিজের অবস্থান বদলেছেন তিনি। গতবার কিন্তু নারায়ণগঞ্জে অনেক কথা হয়েছে, আমিও সেনাবাহিনী চেয়েছি। যদি নির্বাচন কমিশন মনে করে যে তার সুষ্ঠু নির্বাচনের জন্য তার যা প্রয়োজন নির্বাচন কমিশনের, ওনারা সেটাই করবে এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত তার প্রয়োজন মনে করে উনি সেই সিদ্ধান্ত নেবেন। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন বলছেন, জনবিচ্ছিন্নতা বুঝতে পেরেই সেনাবাহিনী চাইছেন আইভী। এর আগে উনি সেনাবাহিনীর প্রয়োজন নাই, জনগণই ওনার সেনাবাহিনী, এই ধরনের বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে হয়তো বুঝতে পেরেছেন জনগণ তার সাথে নাই, তারা চাচ্ছে একটা জোর জবরদস্তিমূলক নির্বাচন করতে এবং তারা
সরকারি দলের যে প্রতীক আছে প্রতীকের জোরে ভোটের বিতরণী পার হতে চাচ্ছে। তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এ দুই হেভিওয়েট প্রার্থী। আগামী 22 তারিখের নির্বাচন, সেই নির্বাচনেই নির্ধারিত করবে জনগণ যে কে আসলে যোগ্য কে অযোগ্য। শত বাধা অতিক্রম করে আমি যখন তাদের কাছে গিয়েছি, ঠিক তদ্রূপভাবে তারা যেন আমাকে আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত সুযোগ দেয় তাদের পাশে। 22 ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বছরের পর বছর কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভোলার মনপুরা উপজেলার বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 25 জন দপ্তর প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে 21টি পদই। শূন্য এসব পদে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা। এতে চরম দুর্ভোগের শিকার লক্ষাধিক মানুষ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলা সদর থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে সাগরকুলের উপজেলা মনপুরা, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় পদায়নের পরও এখানে আসতে চায় না সরকারি কর্মকর্তারা। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 15টি দপ্তর প্রধানের দায়িত্ব পালন করছেন অন্য উপজেলার কর্মকর্তারা। আর ভূমির সহকারী কমিশনার, উপজেলা প্রকৌশলী, প্রাণী সম্পদ কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ 8টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। প্রয়োজনীয় সেবার জন্য এখানকার বাসিন্দাদের উত্তাল মেঘনা পাড়ি দিয়ে পার্শ্ববর্তী তজুমউদ্দিন ও চর ফ্যাশন উপজেলায় যেতে হয়। এতে মনপুরাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। কৃষি অফিসে আরো 2 দিন আছি, অফিস বন্ধ ভাই, কর্মকর্তারা কেউ থাকে না। ঘূর্ণিঝড় কর্মসূচি অফিসে আসছি, মানে কর্মকর্তা নাই, ওনাকে হয় নাই। কিছু অফিসার আছে তারা শুধু বেতন নেওয়ার জন্য মাস শেষে মনপুরা আসে। আমাদের অফিসার অতিরিক্ত দায়িত্ব আছে, সে 2 মাসের ট্রেনিং এ ঢাকাতে গেছে। দায়িত্বে আছে উপজেলা টিম লিডার, উনি এখন অফিসের বাইরে। কর্মকর্তা সংকটের কারণে উপজেলা পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। আমার দাবি হলো যে স্ব মন্ত্রণালয়ের কাছে যেন আইসোলেটেড এলাকা মনপুরা উপজেলা পরিষদ চালানোর জন্য, এটাকে কার্যযোগ্য করার জন্য যেন দপ্তরের কর্মকর্তারা সবসময় থাকেন। আর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যার কথা স্বীকার করে মনপুরার জন্য বিশেষ ভাতার দাবি জানান। পাহাড়ি এলাকায় যারা চাকরি করে তাদেরকে একটা বিশেষ ভাতা দেওয়া হয়, তো মনপুরার জন্য বা আমি বলবো ভোলার জন্য এরকম যদি কোনো কিছু করা যায়, যারা মনপুরায় পোস্টিং পাবে তাদের জন্য একটা বিশেষ ভাতা থাকবে, দুর্গম এলাকা ভাতা বা এই টাইপের যে কোনো নাম দিয়ে ভাতা দিতে পারে। অবশ্য জেলার শীর্ষ কর্মকর্তা জানালেন, নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বিভাগীয় কমিশনারকে বলেছি এবং মন্ত্রণালয়ে বলেছি যে ওখানে অফিসার দেওয়ার জন্য আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি এবং তারাও বলছে যে শিগগির এখানে লোক প্রদান করবে। 1984 সাল থেকে বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটার একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলায় 2 সেনা আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ভোরে জম্মু শহর থেকে 20 কিলোমিটার দূরে সেনা ক্যাম্পে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা। ক্যাম্পটির আশপাশে অন্তত 3 সন্ত্রাসী লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর কয়েক ঘন্টা সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের ব্যাপক গোলাগুলি চলে, যা এখনো থেমে থেমে চলছে বলে জানায় এনডিটিভি। এ হামলার পর সাম্বা সেক্টরে সীমান্ত দিয়ে পাকিস্তানের ভূখণ্ড থেকে আরও কয়েকজন সন্ত্রাসী প্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সীমান্তরক্ষীরা। জম্মু সীমান্ত অঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর স্থানীয় সদর দপ্তর নাগরোটায় অবস্থিত। হামলার পর থেকে পুরো এলাকাটি ঘিরে রেখেছে সেনারা। স্থানীয় সব স্কুল ও মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 19 সেনা নিহত হয়। খেলার খবর। টানা তৃতীয়বারের মতো এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশের জাতীয় হকি দল। গতরাত 1:45টায় দেশে ফিরে জিমি, আশরাফুল, নিলয়রা। চ্যাম্পিয়ন হওয়ায় তারা সরাসরি খেলবে এশিয়া কাপে। এমন অর্জনে উচ্ছ্বসিত হকি দল সিক্ত হল অভিনন্দনের জোয়ারে। আগের 2 আসরে চ্যাম্পিয়ন ও লাল সবুজের পতাকাধারীরা। চ্যালেঞ্জ ছিল AHF কাপ টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার। সেই চ্যালেঞ্জকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও দেশে ফিরল বীরের বেশে।
পুরো টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশ দল প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসিয়েছে বেশ কয়েকবার। এমন নজরকাড়া পারফরমেন্সে উচ্ছ্বসিত জয়ী দলের অধিনায়কও। ফিলিংসটা এত ভালো ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার পর মানে বলার মতো না, মানে মনে হচ্ছিল যে আমরা এমন কিছু অর্জন করছি যা এতদিন আমাদের খুব অভাব ছিল। 5 ম্যাচে 8 গোল করে সর্বোচ্চ গোলদাতা আশরাফুল। বেশ খুশি এই তরুণ তুর্কি প্রত্যয় ব্যক্ত করলেন ভবিষ্যতেও এমন ফর্ম ধরে রাখার। আমি চাইবো আমার পারফরমেন্স ধরে রাখার জন্য, আর আমি আমার বেস্টটা দিব, দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ বাছাই পর্ব ছাড়াই সরাসরি খেলবে এশিয়া কাপে। এর আগেও 2012 সালেও এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ। সেবার পরাশক্তি চীনকেও হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে এরপর আর এমন ফর্ম ধরে রাখতে পারেনি দলটি। অধিনায়ক জানালেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর পরিচর্যার অভাবই দায়ী। দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, কারণ আমরা একটা লেভেলে গেলে যে এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে কিন্তু আমরা এই লেভেলেই থেকে যাই। কিন্তু পরবর্তী টিমগুলো মানে অন্যান্য টিমগুলো কিন্তু এখান থেকে উপরে ওঠার জন্য, আপগ্রেড হওয়ার জন্য অনেক প্ল্যানিং করে, আমাদের এগুলো থাকে না। অভিযোগ স্বীকার করে প্রতিমন্ত্রী জানালেন, সমস্যা সমাধানে হকি ফেডারেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। যে বিষয়গুলো ছিল, লিগেজগুলো, সেটিকে আমরা অ্যাকোমোডেট করতে চেয়েছি। সরকারের অর্থ বরাদ্দ এবং মানে সংশ্লিষ্ট ফেসিলিটিসগুলো এনশিওর করতে হবে, সেটা আমরা আগামী দিন ইনশাআল্লাহ এনশিওর করব। এশিয়া কাপে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে ভারত পাকিস্তানের মতো পরাশক্তি দেশগুলোকে। হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে গান ভাসিয়ে তাই এশিয়া কাপের দিকে নজর দেওয়ার পরামর্শ কোচ অলিভার কার্জের। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সৌদি ভিসা না পাওয়ার কারণ জানে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ভোগান্তি ভিসা প্রত্যাশীদের মন্ত্রণালয়ের গাফিলতি থেকে দুষছে বায়রা। পুলিশি চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবিতে চট্টগ্রামে চলছে একদিনের পরিবহন ধর্মঘট। ঢাকা সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একই বর্ষের ফল 2 বার প্রকাশ করায় দেখা দিয়েছে জটিলতা। ভুল স্বীকার কর্তৃপক্ষের আবারও মূল্যায়নের দাবি খারাপ ফলধারীদের। দেশের 3টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এ আগ্রহ নেই কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের। অবকাঠামো উন্নয়নের দাবি সিবিএ নেতাদের। আয়টার রিপোর্টের অপেক্ষায় মন্ত্রণালয়। এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে সংকটে কক্সবাজারের স্থানীয়রা। নতুন করে আর কোনো অনুপ্রবেশ চান না তারা। সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।